প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আমি কখনোই আপনাদেরকে বলি না যে আমার একটি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন বা এটা বেশি করে শেয়ার করবেন। তবে আজ আমি আপনাদের কাছে এই অনুরোধটি করছি, কারণ এটি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ এটাই দেখতে পারে। কারণ আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি হয়েছে এবং এ উপলক্ষে গত সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণে এবারের মতো কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো স্পষ্ট দিক নির্দেশনা তিনি দেননি। ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যাপারেও দুদিন আগেও এ সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে গতকাল ডক্টর ইউনূস জনদাবির প্রতি সম্মান দেখিয়ে বলেছেন প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ করে টাকা দেয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও সরকার বহন করবে। তবে প্রশ্ন হলো, ১০০ দিন পার হওয়ার পরে কেন এমন ঘোষণা আসতে হলো এবং সব ঘোষণা বা সব অ্যারেঞ্জমেন্টের জন্য কেন ডক্টর ইউনূসের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে? অযোগ্য ও অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি কি করলেন এতদিন? এবং এই যে ভুল চিকিৎসায় ১০০ দিন চিকিৎসার পরেও গুলিবিদ্ধ আব্দুল্লাহ, সে যে ধুকে ধুকে মারা গেল, এর দায় কে নেবে? এবং আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল্লাহর বাড়িতে একটা উপদেষ্টাও গেল না, এক্সেপ্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, যাকে আমি অত্যন্ত সম্মান করি, সেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াতের সেখানে যাওয়াতে আমি বরং বেশ অবাক হয়েছি, কারণ আজকেই তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তো এই ব্যস্ত শিডিউলের মাঝেও তিনি যে আব্দুল্লাহর পরিবারের জন্য সময় বের করেছেন, সেজন্য অল আই ক্যান সে ইজ হ্যাটস অফ টু ইউ মিস্টার সাখাওয়াত হোসেন। এবং পাশাপাশি আমি ধিক্কার জানাই অপদার্থ ও অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে পারলে গতকাল তার সব কাজ ফেলে শহীদ আব্দুল্লাহর বাসায় চলে যেতেন, তার জানাজায় অংশ নিতেন, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতেন, তাদের সাথে সমব্যথী হতেন। কিন্তু তিনি তো এসব করবেন না। তিনি ব্যস্ত আছেন তার ভাই তমালকে দিয়ে ভূমিদস্যু বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়ে তাদের প্রোটেকশন দিতে। তো আমার কথায় যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি ডিজিএফআই, এনএসআই সহ যত গোয়েন্দা সংস্থা হয়েছেন তাদের সবাইকে বলবো যে আপনারা এই জাহাঙ্গীর আলমের ভাই তমালের গতিবিধি একটু মনিটর করেন, তাহলেই কিন্তু আপনারা আমার এই কথার সত্যতা পেয়ে যাবেন। এখন আসলে খুব দুঃখ লাগে যখন চোখের সামনে আমরা দেখি যে একটা জাতির সবকিছু যখন ধীরে ধীরে পচে যেতে থাকে। এবং জনাব জাহাঙ্গীরের কথা আর কি বলবো, তার পূর্বসূরি অর্থাৎ কর্নেল অলি আহমেদের মতো বীর বিক্রম খেতাব পাওয়া একজন সাবেক সেনা কর্মকর্তাকে যখন আমরা দেখি হোটেল রামাদা অন্যায়ভাবে দখলে নেয়া একজন টাউট জসিম নামের বেনজিরের ক্যাশিয়ারের পক্ষে লাঠিয়াল হিসাবে অবতীর্ণ হতে, এই জসিমের বিরুদ্ধে ছাত্র গণহত্যায় অংশ নেয় হত্যা মামলা দায়ের হয়েছিল। লন্ডন ও তারেক রহমানের কথা বলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মামলার বাদীকে এই মামলা থেকে জসিমের নাম প্রত্যাহারের জন্য রীতিমতো হুমকি দেন জনাব অলি আহমেদ, এবং এই সংক্রান্ত একটি অডিও এক্সক্লুসিভলি আমার হাতে এসেছে। যারা চট্টগ্রামের মানুষ তারা এই কথোপকথনটি একদম পরিষ্কার বুঝতে পারবেন। প্রিয় দর্শক, চলুন শুনে নেই সেই অডিওটি। বিরুদ্ধে কেন করে কেস করো, এতে কি আছে না? নয় এখন লন্ডন কথা কইম করে দিম বেগুনের ফেল করে দিম আজকে শেষ করছে। হ্যাঁ আজকে শেষ করি, তারপরে আরো টেলিফোন কর মামলা ইয়ে এলাকায় গিয়ে যদি আমি বেগুনের এক্সপেল করে দিম তারে করে কইয়ে ওর দেখে উদ্র কর। তো প্রিয় দর্শক, এই অডিওর মাধ্যমে আপনারা একজন দুর্বৃত্ত রাজনীতিবিদের হুঙ্কার শুনতে পেলেন। তো এবার আসুন ডক্টর ইউনূসের আপনা লোকজন নিয়ে সৃষ্ট দলীয়করণ ও আত্মীয়করণের নির্লজ্জ উদাহরণ রাখা কতিপয় উপদেষ্টাদের নিয়ে কিছু চাঞ্চল্যকর আইটেম ফাঁস করা যাক। প্রথমে আমি কথা বলতে চাই আমার শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্যের সাথে সুর মিলিয়ে বুড়া খাটাস কোটায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা হাসান আরিফ প্রসঙ্গে। ১৯৪১ সালে ভারতে জন্ম নেয়া হাসান আরিফ শিক্ষাজীবন শেষ করে পেশাগত জীবন শুরু করেন কলকাতায়। স্বাধীনতার আগে ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন তিনি।
এরশাদের সামরিক শাসনামলের প্রায় পুরোটা সময় তিনি সরকারের অ্যাটর্নি অফিসের সাথে সংযুক্ত ছিলেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে নিয়োগ পান অ্যাটর্নি জেনারেল হিসেবে। 2002 সালে বেসরকারি টিভি চ্যানেল ইটিভি বন্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে 2008 সালের জানুয়ারিতে শপথ নেন হাসান আরিফ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। সে সময় নেয়া গণতন্ত্র বিরোধী সব উদ্যোগেরই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো দায়েরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। -2 ফর্মুলার অন্যতম কুশীলব ছিলেন এই হাসান আরিফ। মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের হাত ধরেই আপনারা জানেন যে 2009 সালে ক্ষমতায় এসেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এবং এর পেছনের অন্যতম একজন আর্কিটেক্ট ছিলেন এই বুড়া খাটাস হাসান আরিফ। তো প্রিয় দর্শক, এই হাসান আরিফ উপদেষ্টা হিসেবে কি ছিড়বে সেটা আমি জানি না, তবে এটা বলতে পারি একজন ব্যর্থ শ্বশুর হিসেবে তিনি তার পুত্রবধূ মাধবী আক্তার নীলাকে তার মাদকাসক্ত সন্তান মুয়াজ আরেফের হাত থেকে বাঁচাতে পারেন না। ক্রমাগত এই মাদকাসক্ত সন্তান তার সামনেই মারধর করে মাধবী আক্তার নীলাকে, এবং তিনি দেখেও না দেখার ভান করেন। তো এরকম একটি ভিডিও কিন্তু আমাদের কাছে এসেছে, চলুন আমরা দেখে নিই সেই ভিডিও ক্লিপটি। কোন সাহস আমাকে থাপ্পড় মারছে? আমাকে উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে বাবা, উত্তর দিতে হবে। আমাকে কেন মারলো? মাইরিনকে কেন মারলো? আমি কিছু করি না, আমি এখানে বসেছিলাম। আমাকে কেন মারলো? কেন আপনি বলেন যে এই কারণে মারছে তোকে, তোর এই দোষ, আমাকে বলেন, আমি কিছু বলবো না। আমাকে মারলো কেন? আমি তো কোনো দোষ দেখছি না। তাহলে আমাকে মারলো কেন? উত্তর দিতে বলেন। এই মাইরিন, মাইরিনকে ডাক দে। এটা তো ঠিকই, তুমি আমাকে থাপ্পড় মারলো কেন? তুমি চুপ করো। তুমি কত বারণ করেছি যে তুমি মাইরিনকে উঁচু গলায় কথা বলো। আমি বলছি উঁচু গলায় না। মাইরিন তোমাকে কি করেছে বলো, দাদার সামনে বলো, তোমাকে কি করেছে বলো। মা আমাকে না ওকে বলতে দেন, বলতে দেন ওকে, বলো। মা আমাকে বাবা আমাকে জোর করে ধরছে, তারপর আমার হাড়টা ব্যথা লাগছিল, হাড়টা পুরা ভেঙেছে। কথা বলবেন না। হ্যাঁ বলো। এই হাড়টা ভেঙেছে, পুরাটা ভেঙে গেছে। তারপর তোমার পাপা তোমাকে কি বলেছে কালকে? আর খুন্তি দিয়ে আমাকে মারতে, আর কি বলেছে? গালি দিয়ে কি বলেছে সেটা বলো। বলো। বলছে তোমার মা মোবাইল থেকে খানকি বাচ্চা, এটা বলছে। দেখছেন দেখছেন, উত্তর দাও। বা এরটুকু বাচ্চা আর কি বলছে বলো মাইরিন। না ও তো হ্যাঁ বলো। কি বলছে? হ্যাঁ আমি মোবাইল বানিয়ে বলে, আমি তো বলি না। হ্যাঁ মোবাইল দেখে তোমার মা পচার লোক সাথে কথা বলে, তুমি জানালা থেকে ফেলে দাও মা। দেখছেন আমি বাচ্চাকে কি শিখাই? তোমার দাদা কি করেছে বলো? দেশের জন্য কি করেছে তোমার দাদা? সব দুষ্ট লোককে তাড়িয়ে দিয়েছে, সে কারণে তুমি এখন টুকটুকির বাসায় যেতে পারবে, এটা সেফ। এটা তোমাকে বলেছিলাম। কি বলেছে তোমার দাদা? কি করেছে বলো তো, বলো। বলছে দাদা দুষ্ট লোককে তাড়িয়ে দিয়েছে, এখন তুমি কি করতে পারবে? স্টুডেন্টদেরকে সেভ করতে পারবে, কথা বলে শিখিয়েছিলাম। প্রিয় দর্শক, এখানেই উপদেষ্টাদের অপকর্মের শেষ নয়। এবং আমি যদি আরেকজনের নাম এখানে আনি, আপনারা জানেন যে সেই খাদ্য উপদেষ্টা হিসেবে তাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বহু বিতর্কিত আলী ইমাম মজুমদার। তার ব্যাপারে তো জনগণের একটা বিপুল অংশের আপত্তি আছে, এবং এ ব্যাপারে কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেগুলোর থোড়াই কেয়ার করেছেন। এবং আমরা কি ভুলে গিয়েছি যে এই আলী ইমাম মজুমদার তিনি একজন মুজিব পূজারী ছিলেন, এবং তার মুজিব বন্দনা করে লেখার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন। তিনি এই লেখায় লিখেন, বঙ্গবন্ধু নামটি সবার প্রিয়, ঘাতকের গুলি তাকে আমাদের মধ্য থেকে কেড়ে নিলেও তার চেতনা বিরাজমান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার বিভিন্ন পদক্ষেপ নেয়ার আবশ্যকতা রয়েছে। তো এই হলো ডক্টর ইউনূসের বিপ্লবী উপদেষ্টা পরিষদের মানুষদের বিপ্লবী কথন। তো এবার আজকের ভিডিওর মূল আলাপে আসা যাক, অর্থাৎ এসব আওয়ামী দুর্বৃত্তদের গুরুত্বপূর্ণ পদে রেখে জাতির সাথে কেন তামাশা করছেন ডক্টর ইউনূস। থাম্বনেলে যাদের আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এদের প্রত্যেকেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, এবং তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি ডক্টর ইউনূস। আসুন একে একে এদের সকলের পরিচয় তুলে ধরা যাক। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের সময় আন্তর্জাতিক মিডিয়া, স্থানীয় মিডিয়া ও বিদেশি কূটনীতিকদের সামনে আন্দোলনকে কিছু মৌলবাদী, দেশবিরোধী, দুষ্কৃতকারীর ষড়যন্ত্র বলে উপস্থাপন করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে তাকে পুরস্কৃত করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কনসুল জেনারেল করা হয়েছে,
অর্থাৎ আমি যে শহরে বসে এই ভিডিওটি করছি, এই শহরের কনসুল জেনারেল হচ্ছেন এই মহিলা। এই মহিলা ছাত্র আন্দোলনের সময় কি বলেছিল, আসুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি সহিংসতা উস্কে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ। এই আন্দোলনে 2 জন মারা যাওয়ার যে তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তা অসত্য ও তথ্য নির্ভর নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলারের এমন বক্তব্যে বাংলাদেশ ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছেন ঢাকার মুখপাত্র সেহেলি সাবরিন। 2 জন মারা যাওয়ার যে দাবি করেছেন ম্যাথিউ মিলার, তা ভিত্তিহীন এবং অসত্য। যাচাই বাছাই ছাড়া এমন বক্তব্য সহিংসতাকে আরো উস্কে দিতে পারে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের যে প্রচেষ্টা, সেটাকেও অসম্মানিত করা হয়। প্রিয় দর্শক, শুধু এই সেহেলি সাবরিন নয়, এই তালিকায় আরও নাম রয়েছে। জুলাই আন্দোলনের সময় বিক্ষোভের কারণে দুবাইতে যে 57 জন প্রবাসী গ্রেফতার হয়েছিলেন এবং জেলে গিয়েছিলেন, সেটির জন্য তৎকালীন আওয়ামী দোসর কনসুল জেনারেল BM জামাল হোসেন তিনি দায়ী। তিনি দুবাই সরকারকে চিঠি দিয়েছিলেন এসব প্রবাসীদের বিরুদ্ধে যাতে দুবাই সরকার কড়া ব্যবস্থা নেয়। প্রবাসীদের আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার গঠিত হলেও BM জামাল হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো পুরস্কার হিসেবে তাকে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের প্রধান করা হয়েছে এবং এর দায় কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াবেন? তো এই তথাকথিত বিপ্লবী সরকারের আমলেই খুনি হাসিনার আরেক দোসর ফাইয়াজ মুর্শেদ কাজীকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বানানো হয়েছে। হাসিনার শাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য সমস্ত আইডিয়া প্রণয়নের পেছনে যেই ব্যক্তি কলকাঠি নেড়েছিলেন, তার অন্যতম একজন কুশীলব ছিলেন এই ফাইয়াজ। এবং জামায়াত নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের ন্যায্যতা দেওয়ার জন্য তিনি সমস্ত ভুল তথ্য প্রদানের প্রধান অভিনেতা ছিলেন। তিনি হাসিনার বিচারিক হত্যাকাণ্ড এবং হাসিনার অন্য সব অপশাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য তার অবস্থান ব্যবহার করেছিলেন। তার বিরুদ্ধে এই সরকার অ্যাকশন তো নিলই না, উল্টো তাকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বানিয়ে একটা প্রাইজ পোস্টিং তাকে দেয়া হলো। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম নাহিদা সোবহান। তিনি PCS 15 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। খুনি হাসিনা লেসপেন্সারদের একজন, যাকে খুনি হাসিনা কানাডার হাই কমিশনার হিসেবে অর্ডার করেছিলেন। খুনি হাসিনার পতনের পর বিপ্লবী সরকার গঠিত হওয়ার পর নাহিদার অর্ডার বাতিল হতে পারে সেই আশঙ্কায় দ্রুত কর্মস্থলে যোগ দেয় তিনি। নর্থ আমেরিকায় স্বৈরাচার পুনর্বাসনে গোপনে কাজ করছেন তিনি। নাহিদার বাবা ডাক্তার আব্দুস সোবহান ছিলেন শেখ মুজিবের ব্যক্তিগত চিকিৎসক। নাহিদার নর্থ আমেরিকা জুড়ে স্বৈরাচার হাসিনার দালালদের পাচারকৃত সম্পদ রক্ষা এবং পুনর্বাসনেও কাজ করছে। কানাডার মতো গুরুত্বপূর্ণ একটি দেশের মিশনে নাহিদার মতো একজন চিহ্নিত হাসিনার লেসপেন্সারকে বসিয়ে রেখে পররাষ্ট্র উপদেষ্টা বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন হাসিনার দোসর। পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ঘনিষ্ঠ সহচর ও মোমেনের স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় সামিয়া আঞ্জুম লস অ্যাঞ্জেলেসের কনসুল জেনারেলের দায়িত্বে আছেন। আলগা মোমেন ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে পালিয়ে এই সামিয়ার বাসায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্র আমাদের নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মোমেন দায়িত্বে থাকাকালীন বিদেশে পদায়ন, নিয়োগ, স্পর্শকাতর সকল বিষয়ে সামিয়ার সিন্ডিকেট একটি প্রভাব বিস্তার করত, যেটি অনেকেই জানেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা মনে করেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত 5 বছরে আলগা মোমেনের সকল অনাচার এবং বৈষম্যের মূল হোতা ছিলেন এই নারী। তো বর্তমানে এই কর্মকর্তা দ্রুত রাষ্ট্রদূত হয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিজের পদায়ন নিশ্চিত করতে সচেষ্ট। সামিয়া আঞ্জুম জাতিসংঘে দায়িত্ব পালনকালে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মকে বৈধতা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মহলেও দেন দরবার করেছিল। তো প্রিয় দর্শক, এই মহিলা কতটা আওয়ামী ফ্যাসিবাদী চেতনার ধারক ও বাহক, আসুন তার একটি পুরনো ভিডিও ক্লিপ থেকে সে সম্পর্কে আমরা একটু ধারণা নেই। Today Bangladesh is hailed as a role model for development, a role model for women empowerment. The massive development works that are taking place in our country, like metro rail, Padma Bridge, and elevated expressways, and so on, affirm that. তো প্রিয় দর্শক, আসলে বলার অনেক কথাই আছে, তবে আর বলে এই ভিডিওকে আমি লম্বা করব না। আমাদের কথাকে এই সরকার এক বিন্দু মূল্য দেয় না এবং দেবেও না, কারণ এরা আচরণগত দিক দিয়ে ওই কলকাতায় যে দাদাবাবু রয়েছে তাদের থেকেও খাইষ্টা এবং কৃপণ। কারণ যদি তারা একটু উদার হতো তাহলে আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করে
একটা ফোন দিত এবং ফোন দিয়ে বলতো যে জনাব পিনাকি, জনাব জুলকারনাইন স্যার অথবা জনাব সাকিব, আপনাদের মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা দেশে আসুন, নির্ভয়ে আসুন। কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত সেই উদারতা আমাদের দিকে দেখায়নি এবং আমি জানি যে তারা দেখাবেও না, কারণ আওয়ামী আমলে আমাদের যে প্রাণের বাংলা, সেই বাংলায় আমরা যেতে পারিনি এবং এখন এই বুড়া খাটাসদের দিয়ে করা যে অন্তর্বর্তী সরকার, এদের আমলেও যে আমরা যেতে পারছি না, এটাও মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তো এটাই হয়তো আসলে আমাদের নিয়তি। তবে প্রিয় দর্শক, কথা দিচ্ছি যে দেশে যেতে পারি বা না পারি, তবে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমি নাজমুল সাকিব যেভাবে সোচ্চার ছিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই নব্য ফ্যাসিস্ট হতে চাওয়া এই বুড়া খাটাসদের মুখোশ উন্মোচনের মাধ্যমে আগামীতেও আমি যেন এই ধারা অব্যাহত রাখতে পারি। আল্লাহ হাফেজ।